আর এই সংকটকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো কোটা সংস্কার আন্দোলন, কখনো বেনজির সাহেবের কথা, কখনো আজিজ সাহেবের কথা, কখনো আনার হত্যাকাণ্ড, এই সরকার যখন ভাবে যে যে জিনিসটা তার অনুকূলে যায় তখন সেটা পড়ে। এবং ইতিমধ্যে তারা তাদের বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসঘাতকতা, জি। তাদের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থাপক সাইফুল সাগর ভাই এবং আমাদের ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব, আমার আনোয়ার ভাই, বহুদিন পরে দেখা হলো। যাই হোক, সবাইকে অভিনন্দন। আহ, আমি আসলে একটা জিনিস সরাসরি একটু আলোচনা করতে চাই যে আমাদের ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব উনি বিভিন্ন দিক নিয়ে, সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নিয়ে উনি আলোচনা করছেন। হুম। আমার জায়গাটা হলো যে কি, যে জিনিসটা একটা সেটেল ম্যাটার। আমরা যদি খেয়াল করে দেখি 2018 সালে আমরা যদি ফিরে যাই, তখন আমরা দেখব যে মানে এই কোটা বাতিল করার পেছনে যে আন্দোলনটা গড়ে উঠেছিল দাবি, সেখানে হুম। কিন্তু কোটা সংস্কার আন্দোলন কথা বলা হয়েছে। হুম। আমরা নিশ্চয়ই সে জায়গাটা আমি ভুলে যাইনি, কারণ কেউই কোটাকে বাতিলের পক্ষে আন্দোলনটা করেনি। তৎকালীন যে আন্দোলনটা গড়ে উঠেছিল, আমি আবার বলি, সেটা কোটা সংস্কার আন্দোলন। এবং হুম। সেখান থেকে মানে পিপি নূর সহ, রাশেদ খান সহ যারা উঠে এসেছে জাতীয় রাজনীতির মানে পাদদেশে, তারা যে ওই আন্দোলন থেকে উঠে আসছে, সেখানে তাদেরকে কোটা সংস্কার আন্দোলনকারী হিসাবে বলতে। এখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে উনি আরো 10 ধাপ এগিয়ে তিনি বলেছেন যে কোনো কোটাই থাকবে না, কোনো কোটাই থাকবে না। তাহলে উনি মহান জাতীয় সংসদে যখন এটা বললেন, সেটাই এক প্রকার আইনে পরিণত হয়ে যায়, কারণ উনি সংসদ নেত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী। তো সুতরাং ওনার ওই বক্তব্যের আলোকে মন্ত্রী পরিষদ থেকে, আমি যদি ভুল না করে থাকি, একটু আগে আমি চেক করছিলাম, ওই প্রজ্ঞাপনটা জারি হয়েছিল 5 জুলাই বা এরকম কোন একটা তারিখে, হুম। 2018 সাল। কিন্তু এতদিন পরে এসে আবার এটা হাইকোর্টের নজরে আসলো যে এই রায়টা এই মুহূর্তে দেয়া প্রয়োজন। এখানে দীর্ঘ একটা হিয়ারিং হলো, রিট হলো, এত সময় তো এটা লাগার কথা না। আর দ্বিতীয়ত কথা হলো যে কি, আমার যে কমন সেন্স আমরা যেটুকু বলি, আমাদের সংবিধানের রক্ষক, আমাদের সংবিধানের রক্ষক হলো মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমাদের কথাটা হলো যে কি, ওনারা কোনো আইন মানে বিধিমালা এগুলো ওনারা প্রণয়ন করবেন না। আইন প্রণয়ন করবেন আইন প্রণেতারা। আইন প্রণেতা কারা? নির্বাচিত সংসদ জনপ্রতিনিধি। সে আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে সেখানে ওনারা ইন্টারভেন করতে পারেন বা করে থাকেন। কিন্তু আমরা প্রায়শই দেখি সরকার এমন ভাবে জিনিসটা মানে এই উচ্চ আদালত থেকে সবগুলোকে এমন ভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে, সরকার যখন কোনো রাজনৈতিক খেলায় তারা যখন হেরে যায়, তখন কিন্তু তারা গিয়ে আদালতের উপরে বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে, সেটা হোক আদালত, সেটা হোক আপনার মানে নির্বাচন কমিশন, সেটা হোক দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের উপরে বন্দুক রেখে তারা এটা স্বীকার করে। হুম। হ্যাঁ, তাদের আকাঙ্ক্ষাটাকে তারা চরিতার্থ করে, যেমনটা তারা তত্ত্বাবধায়ক সরকারেরটাও তারা করেছে। হুম। তত্ত্বাবধায়ক সরকারেরটা এখানে প্রাসঙ্গিকভাবে আমি নিয়ে আসলাম এই জন্য, যেহেতু আমাদের যতগুলো সংকট এখন জাতীয় রাজনীতিতে এবং আমাদের দেশের জনগণের মধ্যে বহমান যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো কিন্তু আপনি যদি তার নেপথ্যের কারণ আমরা অনুসন্ধান করি, আমরা হুম। সহজেই দেখব আমাদের এখানে একটা সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার জন্যই এই সংকটগুলো তৈরি হয়েছে। আর এই সংকটকে ধামাচাপা দেওয়ার জন্য কখনো কোটা সংস্কার আন্দোলন, কখনো বেনজির সাহেবের কথা, কখনো আজিজ সাহেবের কথা, কখনো আনার হত্যাকাণ্ড, কখনো ভারত ইস্যু, কখনো চীনের কথা, কখনো সাদারা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাওয়া, কেউ আমাদের এখানে নৌঘাটি বিমান ঘাঁটি করতে চাওয়া, কখনো কখনো আমাদের এখানে একটা মানে খ্রিস্টান রাষ্ট্রের জন্য আলাদা একটা কাঠামো তৈরি করা, বিভিন্ন ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে একটা এই সরকার বা সরকারের শীর্ষস্থানীয় নেতারা চিন্তা করেন যে তারা একটা ছায়া তৈরি করে, আমাদের তারা একটা ছায়া যুদ্ধ করে, ছায়ার সাথে যুদ্ধ করে। তার মানে তারা যখন আপনার যুদ্ধ করার মতো কোনো লোক থাকে না,
তখন ওনারা মনে করতেছে আমি একটা বিশাল রাষ্ট্রের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি, আমি জেহাদ করে আমি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করছি, আমি একমাত্র স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সংবিধানের অতন্ত্র প্রহরী। কিন্তু আজকে আমি কেন এটা বললাম, আপনি অভিযোগ করতেছেন কিন্তু আপনি যথার্থভাবে আপনি তুলে ধরছেন না, জাতিকে জানাচ্ছেন না কে আমার দেশের অংশ নিতে চাচ্ছে। যাই হোক, আমি আমার আজকের আলোচনার এই পর্বের প্রসঙ্গে আসি, যে এখানে যে কোটা সরকার আন্দোলনটা দিয়ে বলা হচ্ছে যে তারা রাজনীতির একটা আবার নতুন একটা একটা ছাত্রদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া। তো সরকার কখনো কখনো সুবিধাজনক ভাবে, সবে জাতির জন্য অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়, এই সরকার যখন ভাবে যে যে জিনিসটা তার অনুকূলে যায় তখন সেটা বলে, এবং ইতিমধ্যে তারা তাদের বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা তাদের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে। ছোট বাচ্চাদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবি দেওয়ার কথা বলেন, কোটা সংস্কার আন্দোলনের দাবির কথা বলেন, আর ওই যে ব্যাট প্রত্যাহারের কথা বলেন, কোনোটা কি সঠিকভাবে হয়েছে? কিন্তু পার্লামেন্টে তো সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রী সহ সবাই বলেছেন যে নিরাপদ সড়ক আন্দোলন হবে। তারা তো, যারা শিশুরা আজকে করেছে তারা তো আজকে অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু তাদের আন্দোলনের সেই দাবি দাবা আজ পর্যন্ত পূরণ হয় নাই। কোটা সংস্কার আন্দোলন তারা চাইলো সংস্কার করতে, কিন্তু আপনি চলে আসলেন কোথায়? আপনি চলে আসলেন টোটালটাই বাতিল করে দিলেন। বেশ ভালো কথা, বাতিল করে দেওয়ার পর এখন আবার এটা নতুন করে যে জাগরণটা হলো, এখানে মানুষের মনে সন্দেহটা জাগে যে যখন আপনার দরকার হয় তখন আপনি ডাকেন, যখন আপনার দরকার ফুরিয়ে যায় তখন আপনি ছুড়ে ফেলেন, কখন কোন ইস্যুটাকে সামনে এসে সবকিছুকে জগা খিচুড়ি করে একটা রাষ্ট্রকে আপনি একটা উদ্ভট উটের পেছনে উঠিয়ে দিলেন, পিঠের উপর চড়িয়ে দিলেন পুরা রাষ্ট্রকে, 20 কোটি মানুষকে। এটা তো একটা রাষ্ট্রের কাঠামো হতে পারে না, এটা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কোন সুচিন্তিত মতামত হতে পারে বলে আমি অন্তত মনে করি না। কারণ আমি মনে করি আমাদের একজন কমিটেড প্রধানমন্ত্রী দরকার, আমাদের একজন সরকার প্রধান দরকার, যিনি যে কথাটা বলেছেন। আপনি কি, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা কেন, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ বিশ্বাস করেন যে শেষ করতে হবে। সরকারের চাওয়া আশা এবং আকাঙ্ক্ষার বাইরে আপনি কোন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক চুলে নড়তে পারে না। এখানে কোনো আঙ্গুলি হেলনি ছাড়া হঠাৎ করে তো এই রায়টা এখান থেকে এখন চলে আসার কথা না। হ্যাঁ, এখন আমরা এটা দেখতে পাবো যদি পূর্ণাঙ্গ রায় বের হয়, অথবা এই শর্ট রায়ের এগেইনস্টে লিভ টু আপিল করার ব্যাপার আছে, সরকারের ভূমিকাটা আমরা দেখব। সরকার যদি লিভ টু আপিলের ব্যবস্থা নেন তাহলে আমরা বুঝবো যে এখানে সরকার প্রধান যে সংসদে দাঁড়িয়ে উনি যে সম্মান জানিয়ে সে আন্দোলনকে মেনে নিয়ে উনি যে উদারতা দেখিয়েছেন তার উদারতাটা যথার্থ সঠিকভাবে ছিল। আর যদি সরকার যদি লিভ টু পিটিশন আপিল না করেন বা চেম্বার জজ আদালতে না যান, ছোটখাটো ব্যাপারেও সরকার চেম্বার জজ আদালতে গিয়ে ঠেকিয়ে দেন। এখন এই রায় যদি ওনারা না ঠেকান তাহলে আমরা সহজে ধরে নিব যে এটা একটা রাজনৈতিক গেম ছিল, রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল। রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে আপনার দরকার ছিল 2019 সালে নির্বাচন পার করা, আপনি পার করেছেন। এখন আবার দরকার হয়েছে আপনাকে এটাকে সামনে নিয়ে আসার, আপনি নিয়ে এসেছেন। এই যে কানামাসি খেলাটা, এটা আমাদের জাতীয় জীবনে এই ক্ষত থেকে ক্ষত এবং আমাদের ক্ষতগুলোকে প্রগাঢ় করছে, এবং এটা কখনোই একটা শুভ লক্ষণ হতে পারে না। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, উচ্চ আদালত থেকে শুরু করে কোনো, যদি আমাদের মনের ভিতরে যদি কোনো ইন্টেনশন থেকে থাকে বা আছেও, আমরা সেটা জনগণ বিশ্বাস করে। আমি আমার কথা বলছি না, বাংলাদেশে আপনি জরিপ দিয়ে দেখেন, জনগণের সরকার যে এই আদালত থেকে শুরু করে সব জায়গায় যে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, এটা বাংলাদেশের জনগণ সেটা চরমভাবে বিশ্বাস করে। সে বিশ্বাস থেকে বলছি যে এই বিশ্বাসগুলোকে আমাদেরকে একটা অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমরা অন্ধকার জগতে নিমজ্জিত অলরেডি হয়ে গেছি। আমরা এখান থেকে উত্তরণের জন্য আমাদেরকে আর এই রাজনীতির কূটকৌশলের খেলায় আমাদের থেকে আমরা মনে করি যে কি বেরিয়ে আসতে হবে। শেষ বাক্যে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সম্মান এবং সমবেদনা জানিয়ে আমি একই সাথে একটা দাবি আজকে অনুষ্ঠানের মাধ্যমে করে আমার এই বক্তব্যটা শেষ করতে চাই, আলোচনাটা। আমরা জানতে চাই যে আমাদের আরেকটা দাবিও আমাদের আছে, যে শহীদ যারা হয়েছেন, যে মুক্তিযুদ্ধে 30 লাখ আমাদের যে শহীদ হয়েছেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা। আরেকটা জিনিস আমি চাই যে আজকে মুক্তিযোদ্ধাদের একটা শ্রেণী বিন্যাস করা। কারণ আপনি শহীদ মুক্তিযোদ্ধারা হলেন এক ধরনের, আবার যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যারা আপনার আপনার এই যে কাগজে কলমে যুদ্ধ করেছেন, বিভিন্ন ভাবে সহায়তা করে যুদ্ধ করেছেন, সহযোগী মুক্তিযোদ্ধা, এগুলোর একটা শ্রেণী বিন্যাস হওয়া প্রয়োজন। না হলে সমাজটা যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই বিভক্ত সমাজকে একত্রিত করা আমাদের জন্য কখনোই আর সম্ভব হবে না। আর এই মুক্তিযুদ্ধের নামে আপনি যতই আপনি যখন এই সুবিধাগুলো আপনি যখন সংবিধান পরিপন্থী ভাবে মৌলিক চেতনার বাইরে গিয়ে আপনি প্রতিষ্ঠিত করবেন, ততই দেখবেন যে কি আমাদের এখানে এই যে মেধা শূন্যতা এবং আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মেধাহীন, অযোগ্য, অথর্ব রায় আপনার এই মুক্তিযোদ্ধা কোটা বলেন, বিভিন্ন কোটা বলেন, এই কোটায় আমাদের প্রশাসনের ঘাড়ের উপরে
সরকারের ঘাড়ের উপরে চেপে বসবে এবং দিনে দিনে আমাদের জাতি একটা শিক্ষাহীন জাতিতে এবং মেধাহীন জাতিতে পরিণত হবে। ধন্যবাদ।